যারা কাটমানি খায় তাদেরকে কিভাবে আপনারা কনভিন্স করবেন? কাটমানি যারা খায়, যেটা খেয়ে এসছে এতদিন, হয় সেটা ভাঙিয়ে খাবে। আর মানুষ যদি ওর থেকে কেড়ে নেয় তো ভিক্ষা করে খাবে। নারী সুরক্ষা নিয়ে আপনারা আলাদা করে কি করতে পারবেন? আমার নিজের মেয়ে আছে, আমার প্রতিবেশীদের মেয়ে আছে। পৃথিবীর ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেখানে যখন দিন থাকে, আমাদের এখানে রাত হয়, তো তাদের রাজ্যকে কাজ করতে হয়, তা রাতে কাজে বেরোবে। সন্দীপবাবু, আপনার রাজনীতিতে আসা কিভাবে? সঙ্গে সংস্পর্শে আসার পরে পুরো আমার জীবনটাই বদলে গেছে। মমতা ব্যানার্জির কাজকর্ম 15 বছরে কেমন দেখলেন? দিদি একটাই ভালো কাজ করে, খুব সুন্দর সিন্ডিকেট করেছে। শুধু কাটমানির জন্য ভ্যাকসিন দিয়ে লোককে মেরে দেবো, এটা মাথায় আসতে পারে কি করে? নিজেদের নেতাকে নিজেরাই বোম মারছে। আপনাদের ওয়ার্ড 66, 67, 91, 107 এখানে তো মানে ইলিগাল কনস্ট্রাকশন, গুন্ডামি কোনো কিছুরই তো অন্ত নেই শুনেছি। সিপিএম এর আমল থেকে মাঠ থেকেই দেখে যা বুঝছেন, আপনার প্রতিপক্ষ যিনি এবারও জাভেদ খান, ওনার কাজকর্মকে 10-এ কত দেবেন আপনি? এই মুহূর্তে তো শূন্যতে আছে। মুসলিমদের ভোট কি পাবেন আপনার কনস্টিটিউয়েন্সিতে মনে হয়? একদম, ভোটার আছে আপনার 2700, বাসিন্দা আছে 250। জুডিশিয়াল অফিসারদের সঙ্গে যে ঘটনা, যখন আমরা পডকাস্ট রেকর্ড করছি তার আগের দিনই ঘটেছে। এই ধরনের ভায়োলেন্স হলে কি তাহলে প্রেসিডেন্ট রুলের দিকে যাবে? কারণ সেটা তো আমরা শুনেছি যে বিজেপি একদমই চায় না সেটা করতে। ভোট যেন শান্তিপূর্ণ হয়, তার জন্য প্রেসিডেন্ট রুল করতে হয়, করবে। বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজ আমাদের পডকাস্টে কসবা বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সন্দীপ ব্যানার্জি। অনেক ধন্যবাদ সন্দীপবাবু আমার পডকাস্টে আসার জন্য। সন্দীপবাবু, আপনি তো ভূমিপুত্র কসবারই। প্রথমে জিজ্ঞেস করি যে আনন্দপুর অগ্নিকাণ্ড, এই ধরনের মিসম্যানেজমেন্ট এবং সেফটি নর্মস এর মাথামুন্ডু না থাকা, এর সূত্র ও ইতিহাস কোথায়? এ তো বামফ্রন্টের আমল থেকে চলে আসছে। হুম। অবৈধভাবে জমিতে হুম। দখল করে সেখানে নির্মাণ করা, অবৈধভাবে কারখানা করা, হুম। সেইগুলো তো বামফ্রন্ট আমল থেকে চলে আসছে। হুম। সেটা এখন ওই বামফ্রন্টেরই যারা ওই সময়কার করে কমে খাওয়া লোকগুলো, হুম। তারা 2011-তে তৃণমূলে গিয়ে, তখন বড় তৃণমূল হয়ে গেছে, তারা এখন ওটা ধারাবাহিক বজায় রেখেছে, তারাই করছে এসব। এর চিকিৎসা আপনি কি করতে পারবেন আপনি জিতলে? সরকারে আসলে প্রশাসনিক ভাবে যা করার তো হবেই। হুম। আর এইভাবে অবৈধভাবে কারখানা, অবৈধভাবে নির্মাণ একদম পুরোপুরি বন্ধ হবে, এটা কথা দিচ্ছি। যারা কাটমানি খায় তাদেরকে কিভাবে আপনারা কনভিন্স করবেন? কাটমানি তাদের তো যারা অন্য কোনো কর্মসংস্থান তো সম্ভব না। কাটমানি যারা খায়, যেটা খেয়ে এসছে এতদিন, হ্যাঁ। হয় সেটা ভাঙিয়ে খাবে। হুম। আর যদি সেটা রাখতে পারে, যদি মানুষ ওদের কাছে রাখে, হুম। আর মানুষ যদি ওর থেকে কেড়ে নেয় হুম। তো ভিক্ষা করে খাবে, কি করবে সেটা তাদের ব্যাপার আছে। আচ্ছা। আর কসবা ল কলেজেরও ঘটনা, তো ভয়াবহ ঘটনা। হ্যাঁ, নারী সুরক্ষা নিয়ে আপনারা আলাদা করে কি করতে পারবেন? নারীদের সম্মান রক্ষার জন্য হুম। আমাদের প্রধানমন্ত্রী কড়া নির্দেশ আছে যে নারী সুরক্ষা দিয়ে একদম ভীষণভাবে কড়া দৃষ্টিতে নজর রাখতে হবে। হুম। প্রথম কথা হলো, নারীদের যে রাত্রেবেলায়, যে মমতা ব্যানার্জি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে রাত্রে কেন বেরোয় না। হুম। তো আমার নিজের মেয়ে আছে, আরো আমার প্রতিবেশীদের মেয়ে আছে, তারা তো রাতেই কাজ করে, হ্যাঁ। তো তারা যাবে না কাজে? আমার মেয়ে নিজে আইটিতে আছে, সে আইটিতে কাজ করে, যাবে না, কাজ করবে না? অনেক আমাদের কলকাতা শহরের প্রায় এখন যা সময় হয়েছে, হুম। প্রায় 40% বাড়ির মেয়েরা আইটিতে কাজ করে, ছেলে মেয়েরা। তো তারা তো রাত্রেই কাজ করবে, কেননা এমন ভাবে পৃথিবীর ভৌগোলিক অবস্থান অনুযায়ী হ্যাঁ। সেখানে যখন দিন থাকে, আমাদের এখানে রাত হয়, তো হ্যাঁ। তাদের রাজ্যকে কাজ করতে হয়, হ্যাঁ। তা রাতে কাজে বেরোবে না। হুম। তো আমরা তাদের সুরক্ষার জন্য একদম শেষ পর্যন্ত নজর রাখবো, কড়া নজর রাখবো। হুম। এর সাথে আমাদের প্রতিটি বিজেপির কার্যকর্তারা হুম। একদম স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে। আপনার কনস্টিটিউয়েন্সিতেও কি পুলিশদেরকে আলাদা করে ট্রেনিং দেবেন রাত্রেবেলায় লোকের সমস্যার হ্যান্ডেল করার জন্য? সেটা প্রশাসনের ভাবে যেটা করার তারা করবে। হুম। হবে। আপনাদের ওয়ার্ড 66, 67, 91, 107 এখানে তো মানে ইলিগাল কনস্ট্রাকশন, গুন্ডামি কোনো কিছুরই তো অন্ত নেই শুনেছি। সেইগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? আপনি বাদ দিলেন 92-তে কিছুদিন আগে এই অবৈধ নির্মাণ নিয়ে হলো। হুম। সোনা পাপ্পু, বাবু সোনা, কি নাম, এখনো সেখানে বোম মারামারি হলো, নিজেদের মধ্যে নিজেরা বোম মারামারি করেছে। হ্যাঁ। ওখানে তো বিজেপি নেই, হ্যাঁ। বিজেপি ছেলেরাও নেই, হ্যাঁ। নিজেদের মধ্যে নিজেরা মারামারি করেছে। তো এই কিছুদিন আগের ঘটনা।
সেক্ষেত্রে আবার আপনি ধরুন 108-এ হ্যাঁ। গুলশান কলোনি, সেখানে অবৈধ নির্মাণের তো একদম জ্বর, যেটা আপনার সিপিএম এর আমল থেকে আচ্ছা হয়ে আসছে। আচ্ছা ভোটার আছে আপনার 2700, হুম। বাসিন্দা আছে 2.5 লক্ষ। আচ্ছা হ্যাঁ, তো এই যে ভারসাম্যটা যে বজায় নেই, হুম। এর জন্য তো মূলত দায়ী তো সরকার, হুম। যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। হুম। আর এটা করে এসছে সিপিএম। হুম। তো মানুষকে সেটা বুঝতে হবে, মানুষ বুঝতে পারছে এখন। হুম। আশেপাশে তারা মানুষ, আমি সেদিনকার জনসংযোগে গেছিলাম, হুম। যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা আমাকে বুকে জড়িয়ে দিয়ে ঈদ মোবারক করলো, আচ্ছা ভাইয়া আপ বহুত খুশ হুয়া, আপ আয়া, হুম। আচ্ছা হুয়া। আশেপাশে যারা বাসিন্দা তারাও বুঝতে পারছে যারা কোথায় তারা খাল কেটে কুমির ঢুকিয়েছে। হুম। কিছু হিন্দু ভাইরাও জমি সেখানে ছিল, তারা দিয়েছে, হুম। কিছু আশায় দিয়েছে যে কিছু ভালো কিছু কাজ হবে। হ্যাঁ। ওখানে দেওয়ার পরে দেখছে অবৈধ নির্মাণ, হুম। 2.5 লাখ বাসিন্দা, 2700 ভোটার কার্ড। হুম। সন্দীপবাবু, কসবায় ব্যাংকিং জালিয়াতি এবং ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প ট্যাম্পও বসেছে শুনেছি। তো এগুলো কি করে করতে পারে মানুষ? মানে শুধু কাটমানির জন্য ভ্যাকসিন দিয়ে লোককে মেরে দেবো, এটা মাথায় আসতে পারে কি করে? দেখুন, এরা পারে না সেরকম কোনো কাজ নেই, সব পারে এরা, এরা সব পারে। এরা আপনার প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে প্রতিটি লোক, হুম। ভারতবর্ষের প্রতিটি মানুষ করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবে, হ্যাঁ। তার একটা সিস্টেম ছিল, সিস্টেম অনুযায়ী সবাই পেয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কখনো বলেনি হ্যাঁ। হিন্দু কে মুসলমান, হুম। কে খ্রিস্টান, কে জৈন, হুম। এদের তো বলেনি। হুম। সবাই পেয়েছে হুম। ধারাবাহিক, সবার সর্বত্র গেছে, মানে উচ্চবিত্ত মানুষের থেকে শুরু করে একদম নিম্নবিত্ত সবার কাছে পৌঁছে গেছে। হুম। এরা সেই জায়গাটাও ছাড়েনি। হুম। দেবাঞ্জন নাম দিয়ে ভুয়ো ডাক্তার, হুম। সে হঠাৎ করে শুনলাম ইচ্ছা করে ওই যে চোরটার নাম কি, পার্থ চট্টোপাধ্যায়, আচ্ছা ওর ওখানে একটা বাড়ি আছে 107 নম্বর ওয়ার্ডে, আচ্ছা সেখান থেকে শুরু, মানে ওখানেই ডেরা বেঁধে হুম। নাকি ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে। হ্যাঁ। ধরাও পড়েছে, হুম। ওদের লোককেই ধরিয়ে দিয়েছে। হুম। ওদের মানে তৃণমূলের লোক তৃণমূলকে ধরিয়ে দিয়েছে, আচ্ছা প্রতিবাদ হয়েছে। হুম। এরা পারে না এমন কোনো কাজ নেই, সব চুরির সর্বত্র এরা পারে, হুম। সব কাজ পারে। হুম। এরা চোর, বেসিক্যালি এরা চোর। ওই ব্যাংকিং জালিয়াতি যা চলছে, যেটার জন্য মানে প্রায় সারা পৃথিবীতে এখন কলকাতার নাম ডুবছে, কলকাতাতেই এত স্ক্যামার থাকে, তাদেরকে নিয়ে কি আলাদা করে কিছু ভাবছেন যে তাদের উপর একটা ক্র্যাকডাউন হবে? প্রশাসনিক ভাবে তো বিজেপি তো মোদিজির একটাই কথা, যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। হুম। আর আর বিরোধী দলনেতা বলেছে তো একদম হাত ঢুকিয়ে সব বার করবে, হুম। যত খাবে সব বার করবে। আর বদলা আর বদলের মধ্যে কোনটার পার্সেন্টেজ কতটা হবে আপনারা জিতলে? দেখুন, বদল তাদের ক্ষেত্রে বদলা হবে হুম। যারা একসময় সিপিএম করেছে, হুম। তৃণমূলকে মেরেছে হুম। 2011 সময়টা। হ্যাঁ। পরবর্তীকালে তারা তৃণমূলে থেকে যখন আবার যেই দেখছে বিজেপির হাওয়া ভালো, হুম। বিজেপিতে ঢুকে গিয়ে তৃণমূলকে মেরেছে। হুম। আবার ওই 21-এ তারা আবার যখন সেই বিজেপি আবার তৃণমূলে ঢুকে গিয়ে হ্যাঁ। বিজেপিকে মেরেছে। হ্যাঁ। সমাজে কিছু চরিত্র আছে যারা নিজেদের মানে সুখে রাখার জন্য, কামাই করার জন্য এই অসভ্যতামিগুলো করে। হুম। এছাড়া বদলা সাধারণ মানুষ কখনোই চায় না কি বদলার রাজনীতি হোক। হুম। কিন্তু এই যারা সমাজের দুষ্কৃতী, যাদের রাজনীতি, যারা বদমাইশ রাজনীতিবিদ, হুম। তারা যারা দুষ্কৃতীদের ইউজ করে সমাজে, হুম। তাদের তো বদলা হবেই। হুম। কিন্তু এমনি যারা তৃণমূল করে নীতি আদর্শ মেনে, সিপিএম এর নীতি আদর্শ মেনে যারা করে, তাদের সাথে কেন বদলা হবে? হুম। বদলা হবে ওই বদমাইশদের জন্য যারা রাজনীতিকে আপনার সামনে রেখে হুম। নিজের স্বার্থ সিদ্ধি করে। হুম। তাদের তো বদলা মানুষ নেবে। ভারতীয় জনতা পার্টি বদলার রাজনীতিতে বিশ্বাস করে না। হুম। মানুষ তাদের যা করার সেটা মানুষ করবে। সন্দীপবাবু, আপনার রাজনীতিতে আসা কিভাবে? আমি আগে আগে না, এখনো ব্যবসা করি, ছোটখাটো একটা দোকান আছে, হুম। গাড়ি অটোমোবাইল স্পেয়ার পার্টসে, আচ্ছা গাড়ি রিপেয়ারিং এসব জব হয়। 2011-তে খুব শুনছি মোদি মোদি মোদি, হুম। একটা বেশ হয় না, হ্যাঁ। মানে ততদিনে গুজরাট মডেলের কথা ঘরে ঘরে একদম ছেয়ে একদম গেছে। ওটা শুনছি, মোদি মোদি শুনছি। হ্যাঁ। শোনার পরে তৃণমূল চলে আসলো, হ্যাঁ। এসেই একটা কিরম
বাতাবরণ তৈরি হলো, হুম। মানে একটা ভয়াবহ একটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। হ্যাঁ। প্রথমে তো আবেগ 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 চলছে, হ্যাঁ। সবাই দিদি দিদি করছে, আবেগ কিছুদিনের মধ্যেই আবেগটা একটা কিরম যেন একটা কিরম দম বন্ধ হওয়া পরিস্থিতি সৃষ্টি হলো। হুম। তো ওখান থেকে প্রতিবাদে আসে, ততক্ষণ মোদিজি 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 নাম সবাই শুনছে। হুম। ওই মোদিজিকে দেখে আস্তে আস্তে সংঘের, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সংঘের শাখায় যাওয়া, আচ্ছা। আমাদের লেকে যাওয়া, হুম। আমাদের ঢাকুরিয়া লেকে আমি মর্নিং ওয়াক করতে যেতাম, হুম। ওখানে যাওয়া, সাঁতার কাটতে যেতাম, হুম। ওখানে সাফারি পার্কে আমাদের শাখা লাগতো, ওখানে যেতাম, আচ্ছা। কৌতূহল বসতে যেতাম, কি হয় এখানে, মানুষ কি করে। এগুলো ওই 11 সাল নাগাদ? 2011 সালে আচ্ছা। ওই সময় যেতাম, ভালো লাগতো বেশ। হুম। আস্তে আস্তে ওটা অভ্যাসে পরিণত হয়ে গেল। আচ্ছা। পরবর্তীকালে আমি কসবা আমাদের শাখা লাগে, সেখানে যাই, আচ্ছা। বিভিন্ন শাখায় যাই, আচ্ছা। আস্তে আস্তে ভালো ভালো লাগলো। তো এই দেশাত্মবোধক জাতীয়তাবাদী চিন্তা ভাবনা কি আপনার আগে থেকে ছিল, না ওগুলো আরএসএস এ গিয়ে আপনার আস্তে আস্তে তৈরি হলো? অবশ্যই সংঘের সাথে, সংঘের সংস্পর্শে আসার পরে পুরো আমার জীবনটাই বদলে গেছে। আচ্ছা। আমি আগে অনেক রকম ইয়ে করতাম, হুম। কিন্তু আমার সঙ্গে প্রবেশের পরে হুম। সঙ্গের বিশিষ্ট জনের সাথে মিশে আমি নিজেকে নিজেকে জানতে পেরেছি যে হুম। মানে হঠাৎ করে রাত 2টোর সময় গান মুখস্থ করছি, গান দিয়েছে হুম। আমার যিনি আছেন রাধেশ্যাম বাজাজ মহাশয়, আমার সঙ্গচালক হুম। সম্মানীয়, উনি গান দিয়েছে একটা পরের দিন শাখায় পড়তে হবে, আচ্ছা। সে রাত 2টোর সময় উঠে মুখস্থ করছি। এসব তো তখন আগে করিনি কোনো, হুম। আগে তো ব্যবসা করেছি, হুম। খেয়েছি দিয়েছি ঘুরেছি, হুম। হাজার উন্নয়ন অটো চালিয়েছি, আচ্ছা। তো এরকম ছিলাম। হুম। হঠাৎ করে 2011 পর থেকে পরিবর্তন আস্তে আস্তে হুম। মানে পুরো চেঞ্জ হয়ে গেল। নেতা হওয়ার ইচ্ছা কবে থেকে যাবে? নেতা হওয়ার ইচ্ছা আজও আমার নেই। আচ্ছা। আমি আজকেও পর্যন্ত আমি নেতার ক্যাটাগরির মধ্যে পড়ি না। হুম। আমি কার্যকর্তা একদম, এটা আমি গর্বের সাথে বলি। আচ্ছা। আমি বিজেপি একদম একনিষ্ঠ কার্যকর্তা, যে হুম। মাঠে থাকার কার্যকর্তা। আচ্ছা। আমি নেতা হওয়ার কোনো ইচ্ছাও আমার নেই, হুম। কিন্তু মানুষের জন্য সব সেবাতে আছি। মাঠ থেকেই দেখে যা বুঝছেন, আপনার প্রতিপক্ষ যিনি এবারও জাভেদ খান, ওনার কাজকর্মকে 10-এ কত দেবেন আপনি? এই মুহূর্তে তো শূন্যতে আছে। আচ্ছা। আর উনি আমার প্রতিপক্ষ না, আচ্ছা। উনি হলেন মানুষের প্রতিপক্ষ। লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির না, লড়াইটা সন্দীপ ব্যানার্জি বা জাভেদ খানের না, হুম। লড়াইটা হচ্ছে সাধারণ মানুষের সাথে, অত্যাচারিত নিপীড়িত কসবাবাসীর সাথে। জাভেদ খানের যার ছেলে জাভেদ খান, এরা প্রচুর পয়সা করেছে খালি, হ্যাঁ জাভেদ খানের পুরনো পয়সা ছিল, তারপরেও এরা মানে প্রচুর পয়সা করেছে এই সাধারণ মানুষের ইয়ে করে, অবৈধ কারখানা, অবৈধ নির্মাণ সব করে। আচ্ছা। তো মানুষের সাথে তাদের লড়াই, আমাদের কি আছে? আমাদের তো মানুষ আশীর্বাদ করবেন, আমাদের পাঠাবেন, অবৈধ নির্মাণ বন্ধ করব, এবং যে কটা ইলিগাল কাজ হয়, হুম। এই যে কারখানা, হুম। তপসিয়াতে আপনি হাওয়াই চটি কারখানা দেখবেন, ঘাবড়ে যাবেন। হুম। মানে একটার সাথে একটা লেগে আছে, অনবরত অনর্গল ধোয়া, আচ্ছা। অ্যাসিডের গন্ধ। মানে আনন্দপুর হওয়ার সময়ের অপেক্ষা আর কি। আনন্দপুর তো, ওটা তো আপনি যেখানে ঘটনা ঘটেছে সেটা তো হ্যাঁ। কসবার একটু বাইরে। হ্যাঁ। আপনি তপসিয়া, হ্যাঁ। গোলাম জিলানি খান রোড, তপসিয়া ক্যানেল ইস্ট রোড যেগুলো আছে, হ্যাঁ। ওখানে ড্রেনেজের অবস্থা দেখবেন, হুম। চামড়ার জল এখনো যাচ্ছে। হ্যাঁ। মানুষ তখন থাকেই না। হুম। এক একটা মানে এক একটা ঘরে 12 জন করে থাকে, 4 জন রাত্রেবেলা ঘুমাবে, 4 জন দুপুরবেলা ঘুমাবে, আর 4 জন সন্ধ্যাবেলা ঘুমাবে। এরকম পালা বদল করে ঘুমানো হয় ছোট আচ্ছা। ছোট ঘরে। হ্যাঁ। ওদের সিস্টেম আছে, ওই সিস্টেমে ঘুমায়। তো এইসব তো অবৈধ নির্মাণে সব বন্ধ, সব বন্ধ। এইরকম কষ্ট করে মানুষ থাকতে রাজি হচ্ছে কেন? বুঝতেই পারছি না তো সেটা। এটা তো কোথাকার মানুষ, কোথায় এসে থাকছে, কোথায় কাজ করছে, এখানে ধরা পড়ছে, দীর্ঘদিন জঙ্গি ধরা পড়ছে, কোথায় কারা এরা, বুঝতে পারি তো ছিল না আগে তো। হুম। এসব তো আমাদের 92-তে হুম। যখন বাবরি মসজিদের ঘটনা ঘটলো, তখন আমার তপসিয়াতে কারখানা ছিল, হুম। আর একটা কারখানা পিকনিক গার্ডেন রোডে ছিল, আচ্ছা। অটোমোবাইল স্পেয়ার পার্টস তৈরি হতো। হুম। তখন আমি তপসিয়াতে বুক ফুলিয়ে কারখানা করেছি, সব করেছি। হুম। তপসিয়া তো আমার হোমল্যান্ড, হুম। আমার তো ওখানে কারখানা ছিল। হুম। কিন্তু এই পরিবেশটা ছিল না, কিন্তু আমি আচ্ছা। আপনাকে বলছি 2095, 92 এই সময়টাও ছিল না। হুম। এই 2011-র পরে একটা এমন বাতাবরণ, যবে থেকে 2014 পরে বেশি, যবে থেকে মোদিজি আসলেন, একটা মানুষের ওদের মধ্যে একটা কিরম ইয়ে হয়ে গেল, মানে চিন্তাধারা বদলে গেল। মোদিজি আ গিয়া তো हम लोग खतरे में है, হুম। ইসলাম खतरे में है, ও এটা ভুল ধারণা। হুম।
মোদিজি তো এসেই প্রথমে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, হুম। সবকা প্রয়াস সবকা বিশ্বাস। হুম। প্রথমে এসেই তো উনি বলেছেন। আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কারণ আপনি যেই ব্যবসায় রয়েছেন সেই ব্যবসাতে তো আমি খুবই বাইক চালাতে ভালোবাসতাম এক সময়। তো জানি যে ওই প্রফেশনটা তো প্রায় পুরোটাই মুসলিমরাই চালায়, ওই রকম কাজ টাজগুলো। তো আপনার তো মুসলিমদের সঙ্গে ওঠা বসা সবসময় করতে হচ্ছে। হ্যাঁ, তো রাষ্ট্রবাদী মুসলমান তো আছেই। হ্যাঁ। সবাই তো মুসলমান খারাপ হতে পারে না, হ্যাঁ। সব মুসলমান তো খারাপ না। যারা যারা বলে ইসলাম খাতরে মেয়ে তাদের হ্যাঁ। থেকে, আর যারা দেশ বিরোধী, ভারত মা বলবো না, হুম। ভারত মাতাকে জয় বলবো না, হ্যাঁ। তো তাদের থেকে তো বেঁচে রাখতেই হবে না। হুম। তো এবার তারা আপনার রাজনৈতিক পরিচয় কি জানে, যাদের সঙ্গে আপনার ওঠা বসা? হ্যাঁ, সবাই জানে। হুম। আমাদের তাদের কেমন রিয়াকশন? দক্ষিণ কলকাতা শহর, পশ্চিমবঙ্গের মোটামুটি যারা বিজেপি করে, হ্যাঁ। ইভেন ভারতের বিভিন্ন জায়গাও কমসে কম জানে হ্যাঁ। যে আমি বিজেপি কর্মী, একজন হ্যাঁ। সাধারণ কর্মী। হ্যাঁ। তো ওই মুসলিম কর্মচারীদের আপনার কেমন লাগছে? কোনো মানে অসুবিধা তাদের কি তারা রিয়াকশন? আমার ভালোবাসে তো। আচ্ছা। ভাইয়া চলিয়ে हम लोग हैं आपके साथ। হুম। সব মুসলমান তো খারাপ হতে হয় না, হবে না, খারাপ তারা হয়। কি আপনার মানে মাছ মাংস বন্ধ করে দেবে সেসব নিয়ে চিন্তিত না? আমি তো আজকেও তো মাছের ঝোল ভাত খাই। কালকে হনুমান জয়ন্তী ছিল, নিরামিষ খেয়েছি। হুম। আজকে আমাদের এক সহকার্যকর্তা, হুম। আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, পোস্টারিং লাগাচ্ছিলাম, হুম। সে বললো দাদা আমরা একসাথে 25 জনের রান্না করে নিয়ে আসছি ঘর থেকে। ওনার স্ত্রী রান্না করে দিচ্ছে, মাছ ভাত টক ডাল আম দিয়ে খেয়ে আসলাম। হুম। কেন খাওয়া হবে, সবাই আছে ওর মধ্যে। হুম। একজন মুসলিম ইয়েও ছিল আমাদের আমার সহকার্যকর্তা ছিল, আচ্ছা। ইব্রাহিম বলে, আচ্ছা। ও ছিল, কাজ করেছি আমরা একসাথে, খেয়েছি একসাথে। বাহ। তো মুসলিমদের ভোট কি পাবেন আপনার কনস্টিটিউয়েন্সিতে মনে হয়? একদম আচ্ছা। একদম পাবো। আর রাষ্ট্রবাদী মুসলমানদের ভোট একদম বিজেপি পাবে। আচ্ছা। আর বাকি কলকাতায়? বাকি কলকাতা সব তো দাদা ভবানীপুরে জিতছে, হুম। শুভেন্দুদা জিতবেই তো, হুম। একদম স্বপনদা জিতবে, সবই পাবে। মানে ওখানে মুসলিমদের ভোট কি পাবে? হ্যাঁ হ্যাঁ পাবে, আচ্ছা। সব পাবে। আর বাকি পশ্চিমবঙ্গে কেমন? আমি বারবার বলছি, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের বিজেপিকে ভোট দেবে ঠিক করে নিয়েছে। আচ্ছা। যারা রোহিঙ্গা মতবাদী বিশ্বাস, হুম। যারা সিপিএম পন্থী মুসলমান, যারা অশান্তি চায়, হুম। যারা ভারত বিরোধী স্লোগান বলে, হুম। সেই ক্যারেক্টারের যারা আছে 5% 10%, তারা ভোট দেবে না তো। হুম। তারা বিজেপিকে দেবে না। সন্দীপবাবু, আরএসএস এর তো একটা স্পেসিফিক আইডিওলজি আছেই, বিজেপির আছে, সিপিএম এর আছে। তৃণমূলের আইডিওলজি কি আপনার মতে? কার থেকে করে কমে খাবো, হুম। কার থেকে ছিনতাই করে নেবো, হুম। কারটা দখল করে খাবো, হুম। নারীদের অসম্মান করবো, হুম। মাতৃশক্তিকে অসম্মান করবো, এইটাই আইডিওলজি। আর কি আছে, ভালো আইডিওলজি কি দেখতে পাচ্ছি আরো। আর আপনি যে মতাদর্শটা শিখলেন আরএসএস এ জয়েন করার পর থেকে, সেইটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনার পলিসি পজিশন গঠন হবে আপনি ক্ষমতায় আসলে? একটাই কাজ, মানুষের সেবা। আচ্ছা। সেবাটাই শিখিয়েছে। হুম। ব্যক্তি নির্মাণের জায়গা ওটা, হুম। সঙ্গের শাখা হলো ব্যক্তি নির্মাণের জায়গা। হ্যাঁ। ওখানে আমাদের শিখিয়েছে যে মানুষের সেবা করতে হবে। হুম। আর এটা আমার মনের মধ্যে আছে হুম। যে মানুষের সেবা আমি করবো। ওখানে যারা যুব আপনার কনস্টিটুয়েন্সিতে, তাদের জন্য আলাদা করে কিছু ভাবা সম্ভব? বিশ্বকর্মা স্কিল আছে, প্রধানমন্ত্রী অনেক ইয়ে হ্যাঁ। আছে, প্রকল্প আছে, হুম। সব একদম। কিন্তু বেকার থাকবে না, হুম। বেকার হয়তো সরকারি চাকরি সেই যে তুলনা থাকে, মোদীজি এমন ভাবে প্রকল্পগুলো সাজিয়েছেন কোনো বেকার থাকবে না, সবাই করে শান্তিতে থাকবে। আর সবাই শিক্ষিত যুব সমাজ বসে থাকবে না, কাজ করবে। আর মমতা ব্যানার্জির কাজকর্ম 15 বছরে কেমন দেখলেন? বিগ জিরো, আচ্ছা। বিগ জিরো একদম। হুম। খালি একটাই ভালো কাজ করে, খুব সুন্দর সিন্ডিকেট করেছে, সিন্ডিকেটের কাজটা খুব ভালো ইন্ডাস্ট্রি করে গেছে। হুম। যেটা বুমেরাং হয়ে গেছে, নিজেদের নেতাকে নিজেরাই বোম মারছে। তো এখন মমতা ব্যানার্জির যে বা ওভারঅল পশ্চিমবঙ্গ সরকারের যা মানে ফেলিয়ার দেখা যাচ্ছে, সেগুলো কি ওনাদের হাতের বাইরে চলে গেছে এরা, এই দুর্বৃত্তরা, অবশ্যই, সেই জন্য? অবশ্যই নাকি ওনারা চানই যে এরকমই হোক? টপ টু বটম তো করাপ্টেড, তো যাবেই তো, হাতের বাইরেই যাবে তো। হুম। আপনি দুষ্কৃতিরা যদি সরকার চালাবেন, তো নেতাকে যদি আপনার নেতা তার হাঁটুর বয়সী লোককে যদি চর মারে, হুম। তো সেটাই হবে। হুম। আজকে একটা সময় শোনা কথা, আমাদের যিনি মারা গেলেন শ্রদ্ধেয় মুকুল রায়, তৃণমূলের একসময় বিজেপিতে এসেছিলেন, হুম। তাকে তার হাঁটুর বয়সী নেতা, তৃণমূলের নেতা, তাকে চর মেরেছিল নাকি কোনো বৈঠকে। আচ্ছা। তো ন্যাচারালি সেটাই তো হবে। হুম। সন্দীপবাবু, কংগ্রেস থেকে সিপিএম হয়েছে, সিপিএম থেকে তৃণমূল, এবার না হয় আবার বিজেপি হয়তো আসবে, কিন্তু মানে তৃণমূলের মতোই যে ক্ষমতায় আসতে গিয়ে পুরো ইনফ্রাস্ট্রাকচার সবকিছু দুর্বৃত্তদের দিয়ে রিপ্লেস করে দিতে হলো, সেইটা কেন হলো? সেটা কি বাকি সব পার্টিকেও করতে হয়েছে? ও তো ব্যক্তি পার্টি হলে তো এটা হবে, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। হুম। আমাদের বিজেপি আসতে আমাদের সংগঠিত সংগঠন। হুম। যেমন আমি নিজে ক্যান্ডিডেট হয়েছি, প্রার্থী হয়েছি, তো আমার সংগঠন যা বলবে আমাকে সেটাই করতে হবে, আমার নিজের কথায় কিছু চলবে না। হুম। এটা আমাদের নিয়ম। হুম। আমাদের যারা, সে আমাদের ছোট হতে পারে, হুম। সে আমার
দায়িত্বে আছে, আমার উপরে দায়িত্বে আছে, আমাকে তার নির্দেশ মেনেই চলতে হবে। হুম। এটা আমাদের সংগঠনের নিয়ম। হুম। আর ওখানে তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, হুম। যে নেতা হয়ে যাচ্ছে সেই নেতা কে 25 জনকে নিয়ে টিম বানিয়ে এই যা ওখান থেকে স্কোয়ার ফিট করে পয়সা তুলে দিয়ে আয়। হুম। তো সেখানে তো এটা হবেই। তৃণমূল তো এটাই চলছে। সিপিএম এর যারা ভোটার, যারা পুরোপুরি বীতশ্রদ্ধ তৃণমূলকে নিয়ে, কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার কথা এখনো ভাবেনি বা দিলেও দেবে কিনা বুঝতে পারছে না, তাদের প্রতি আপনার কি বার্তা? তাদের একটা অংশ মানে একটা অংশ মানে কি, তাদের 70% মোটামুটি ফোন করছে, যোগাযোগ করছে, হুম। বলছে ভাই আছে এবার কিন্তু লড়ে যা, আচ্ছা। এইটা বলছে। এর থেকে আমি আর মানে হুম। কিভাবে বলবো। আর পুরো পশ্চিমবঙ্গে আপনাদের ফলাফল কেমন হবে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে ফলাফল হবে মানে কি বুঝতে পারলাম না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে ফেলেছে, আচ্ছা। মমতা ব্যানার্জি হাঁটছে সবাই জানে। হুম। তৃণমূল যাচ্ছে, চলে গেছে। তো আমাদের সভাপতি ডেলি বলছেন, আমাদের রাজ্য সম্মানীয় রাজ্য সভাপতি সমীরদা বরাবরই বলছেন, সব হুম। দিনে একবার করে বলছেন হুম। তৃণমূল হাঁটছে, তৃণমূল হেরে গেছে। আর এই জুডিশিয়াল অফিসারদের সঙ্গে যে ঘটনা, যখন আমরা পডকাস্ট রেকর্ড করছি তার আগের দিনই ঘটেছে, হুম। তো এই ধরনের ভায়োলেন্স হলে কি তাহলে প্রেসিডেন্ট রুলের দিকে যাবে? কারণ সেটা তো আমরা শুনেছি যে বিজেপি একদমই চায় না সেটা করতে। না, আমরা তো চাই মানুষ ভোট দিক শান্তিপূর্ণভাবে, মানুষের যে মতদান তার উপরেই যাওয়ার হবে। হুম। জোর করে কিছু আমরা নেবও না, আর বিজেপি সেই দলও না যে এসব করে করবে। মানে প্রেসিডেন্ট রুলের দিকে কি গড়াতে পারে আপনার মনে হচ্ছে? সেটা প্রশাসন যারা ব্যক্তিত্ব আপনি কি চান গড়াক? না, আমরা ভোট যেন শান্তিপূর্ণ হয়, তার জন্য যদি প্রেসিডেন্ট রুল করতে হয় করবে। আচ্ছা। ভোট যেন শান্তি, মানে মানুষ যেন বুথ থেকে, ঘর থেকে বেরিয়ে বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আবার যেন বাড়ি যায়। হুম। মাঝে রাস্তায় এসে তোমার ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও, ভোটার কার্ড জমা দিয়ে যাও। হুম। এই কোন ওই সোনা রূপো মানিক হিরে এরা আছে সব তৃণমূলের, হুম। এসব তো হবে না। সন্দীপবাবু, শেষ প্রশ্নে আসি, যে ভোট পরবর্তী হিংসা, যদি ধরে নিন আবার হারলেন আপনারা, এবার ভোট পরবর্তী হিংসা আপনারা আটকাবেন কিভাবে? আপনি যদি বলছেন তাহলে ওই তো মনে পড়ে গেল মাসিক যদি গোপতে মেশা হতো। তা আমি যদি হয় না, বিজেপি সরকারে আসছে, হুম। আর কখনো এটা ভাববেন না যে বিজেপি সরকারে যদি আসবে, এসব না, বিজেপি সরকারে এসে গেছে। না দেখুন সন্দীপ, মানুষ বলছে আগের বারও 200-250 জন যারা মারা গেছে তারাও ভেবেই নিয়েছিল বিজেপি আসবে, হ্যাঁ। তারপর তারা মারা গেছে। হ্যাঁ। তো এবার না মারা যাওয়ার জন্য তো একটা কিছু প্ল্যান বি লাগবে। নেতৃত্ব একদম সব ঠিক করেছে। এবার একটা লোকের কাছে একটা কর্মীর গায়ে হুম। যদি হাত মানে হ্যাঁ। হাত পড়ে, তাহলে কি? তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন। হুম। অ্যাকশন মানে অ্যাকশন। কার তরফ থেকে? সেন্টার থেকে? সে যেটা হবে, নেতৃত্ব যেটা ইয়ে করবে, আমাদের কাছে যা নির্দেশ আছে সেটা আমি তো বলতে পারি। হুম। কেউ কোথা থেকে হবে নেতৃত্ব জানবে। কারণ উনি তো ক্ষমতায় থাকলে আবার উনি তো করবেন, ওনার নেতৃত্ব ওনার প্রশাসন দিয়ে তো আবার ভোট পরবর্তী হিংসাই চলবে। উনি যদি নেতৃত্বে থাকছেন না তো, আপনি বারবার উনি নেতৃত্বে আসবেন বলছেন কেন? থাকছেন না, আপনি লিখে নিন না, আপনি না পেন কালি দিয়ে লিখে নেন, থাকছেন না উনি। আপনার কনফিডেন্স ভালো লাগলো, অনেক ধন্যবাদ সন্দীপ বাবু। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।